সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন 7 দিনের চিকিৎসার জন্য 1.5 লক্ষ টাকা। বুধবার ক্যাশলেস ট্রিটমেন্ট নামের একটি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। আর সেখানেই দুর্ঘটনায় আহতদের জন্য ঘোষণা করা হলো আর্থিক সাহায্যের। এই প্রসঙ্গে গডকরি বলেন, দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশকে জানানো চিকিৎসার ব্যয় বহন করবে। হলে সরকার আহতরা 7 দিনের চিকিৎসার জন্য পাবেন 1.5 লক্ষ টাকা। সেই সঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের 2 লক্ষ টাকা দেওয়া হবে। বলা বাহুল্য, মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নীতিন গডকরি। আর সেই বৈঠকের পরেই ঘোষণা হলো পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস ট্রিটমেন্ট প্রকল্পের। উল্লেখ্য, 2024 সালে সড়ক দুর্ঘটনায় প্রায় 1,80,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 66% দুর্ঘটনার কবলে পড়েছে 18 থেকে 34 বছর বয়সীরা। পথ দুর্ঘটনায় 10,000 শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিসংখ্যান সামনে আসতেই দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। স্থাবর সম্পত্তির মালিকানা বদলের ক্ষেত্রে সেটি বিক্রির দলিল নথিবদ্ধ হওয়া দরকার। বিক্রির দলিল নথিবদ্ধ না হওয়া পর্যন্ত মালিকানা হস্তান্তর করা হয় না। বিক্রির দলিল নথিভুক্ত না করে শুধুমাত্র টাকার বিনিময়ে সম্পত্তি হাত বদল করে নিলেই মালিকানা বদলে যায় না। বুধবার এক মামলায় এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। নিলাম থেকে জিনিস কেনা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল বিচারপতি বি নাগরত্ন এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চে। ব্যাংক থেকে নিলামে বিক্রি হওয়া একটি ভবনের বিরুদ্ধে মামলা করেছিলেন এক অভিযোগকারী। তার বক্তব্য ছিল, ওই নিলামে বিক্রি হওয়া সম্পত্তির একটি অংশে তার মালিকানা রয়েছে। তবে মামলাকারীর আবেদন খারিজ করে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ বলেছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোনো স্থাবর সম্পত্তি টাকার বিনিময়ে কিনে নেওয়া মানেই মালিকানা বদল হয়ে যায় না। ওই সম্পত্তি বিক্রির দলিল নথিবদ্ধ হওয়া প্রয়োজন। মামলাকারী আদালতে জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টটি তার মালিকানায় রয়েছে। ফলে যিনি নিলামে ভবনটি কিনেছেন তার থেকে ওই অংশ ফেরত চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মামলাকারী। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ওই জমি বিক্রির কোনো দলিল নথিভুক্ত হয়নি, যা সম্পত্তি হস্তান্তর আইনের 54 নম্বর ধারায় বৈধ বিক্রয় বিধির পরিপন্থী। ফলে ভবনের বেসমেন্টের অংশের উপর মালিকানা দাবি করার কোনো অধিকার নেই মামলাকারীর। বাজেট 2025-এর আগেই প্রি বাজেট মিটিংয়ে ট্রেড ইউনিয়নের তরফ থেকে বেশ কিছু দাবি রাখা হলো, যার মধ্যে ন্যূনতম ইপিএফও পেনশন বৃদ্ধি থেকে শুরু করে 8ম বেতন কমিশন গঠন ও ইনকাম ট্যাক্স ছাড়ের জন্য আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানোর মতো একাধিক প্রস্তাব রয়েছে। বিগত সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে প্রি বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই একাধিক দাবি সামনে রাখা হয়। সেখানে ইপিএফও এর দ্বারা প্রদত্ত ন্যূনতম পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর 8ম বেতন কমিশন গঠনের পাশাপাশি ইনকাম ট্যাক্স ছাড়ের জন্য 10 লাখের স্ল্যাব রাখার দাবি করা হয়েছে। এছাড়াও গিগ ভিত্তিক কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা থেকে সরকারি কর্মীদের জন্য ওপিএস পুনরায় চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার বৈঠকের পর ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এসপি তিওয়ারি জানান, সরকার সম্ভবত সরকারি সংস্থার বেসরকারীকরণ স্থগিত করে দিতে পারে। বদলে ধনী ব্যক্তিদের উপর অতিরিক্ত 2% ট্যাক্স চাপানো হতে পারে, যাতে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলিকে চালু রাখা যায়। এছাড়া কৃষিকাজের সাথে যুক্ত কর্মীদের সামাজিক সুরক্ষা ও ন্যূনতম মজুরি স্থির করার জন্য প্রস্তাব রয়েছে। ভারতীয় মজদুর সংঘের সেক্রেটারি পবন কুমার জানান, ইপিএস 95-এর আওতায় কর্মীদের ন্যূনতম পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া উচিত। এছাড়া 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া উচিত। এছাড়া পেনশন থেকে আসা আয় সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ঘোষণা করা উচিত। একই সাথে 8ম বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মীদের দ্রুত বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা উচিত।
খুব শীঘ্রই 100 কোটি ভোটারের মাইলফলক স্পর্শ করতে চলেছে ভারত। মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 99 কোটি ভোটারের সংখ্যা ইতিমধ্যেই ভারত অতিক্রম করেছে বলে জানান তিনি। 2024 ছিল এক কথায় ভোটবহুল বছর। ভোট উৎসবে সামিল হয়েছেন দেশের কোটি কোটি জনতা। এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার বলেন, 2024 সালের বিশ্বের জনসংখ্যার 2/3 মানুষই বিভিন্ন গণতান্ত্রিক দেশে ভোটদানে অংশ নিয়েছেন। ভারতেও মোট 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ছিল গত বছর। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ভোটদানের হার, মহিলা ভোটারদের উপস্থিতিতে লোকসভা ভোটের নজির গড়েছে গোটা দেশ। রাজীব কুমার আরও জানান, শীঘ্রই দেশ 99 কোটি ভোটারের গণ্ডি পেরোতে চলেছে এবং 100 কোটি ভোটারের দেশ হিসাবে নজির গড়তে চলেছে ভারত।